লাল হয়ে গেল। মাথা নিচু করে তোতলাতে তোতলাতে বলল, না না দিচ্ছি। অতঃপর নিজের হাতে ওনা তুলে জাঙ্কুকের মুখ মুছতে লাগলো। জাঙ্কুক তার সেই বোকা বোকা চাহনি দেখে ঠোঁট চেপে হাসি সামলাতে ব্যস্ত। এবার সে মাথা তুলে গলায় গিয়ে ধরলো। এখানেও তে আপত্তি করলো না, বরং পরম মনোযোগে স্বামী সেবা করতে করতে পুরো দুনিয়াটা যেন ভুলেই গিয়েছিল। ঠিক তখনই দুবার গলা খাকারের আওয়াজ এলো। চমকে ফিরে তাকাতেই দেখে একটু দূরে তুহিন আর রিয়াদ দুটো ছোট ছোট কাঠের টুকরোর উপর কান ধরে দাঁড়িয়ে আছে। কাঠের টুকরো এতটা ছোট ছিল যে তাদের পাও ঠিক মতো রাখতে পারছে না, যেন এক ধরনের ব্যালেন্সিং স্ট্যান্ড। দুজনের মুখ গম্ভীর, তবে চোখে দোয়ার আকতি। রিয়াদ কেঁদে ফেলার মতো গলায় বলল, ভাবি শুধু ভাইয়ার সেবাই করবেন? এই বেচারা দেবরদের উপর একটু দয়া করেন, খুব খিদে পেয়েছে, সকাল থেকে এভাবে দাঁড়িয়ে আছি। হতবাক হয়ে বলল, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? তুহিন অভিযোগের স্বরে বলল, কেন আছি? কারণ আপনার বজ্জাত স্বামী আমাদের শাস্তি দিয়েছে। আমরা তো শুধু একটু মজা করছিলাম, তাই বলে নিজের বন্ধুকে এত বড় শাস্তি দেবে? দেখেন দেখেন আবার কেমন হায়নার মতো তাকিয়ে আছে। তাই আর চোখে পাশে থাকা জাঙ্কুককে দেখলো। জাঙ্কুকের মুখভাব এতটাই কঠিন যে মনে হচ্ছিল পাহাড়ের পাথরের থেকেও শক্ত। সে রুক্ষ গলায় বলল, কোনো ভাবি টাবি বলে লাভ নেই। যতক্ষণ পর্যন্ত আমার কাট কাটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এভাবেই থাকতে হবে। এরপর নেক্সট ডেমো। এরপর আবার কিসের ডেমো? ভাই এত নিষ্ঠুর হোস না, ধর্মে সইবে না। তুহিন অসহায় স্বরে বলল। জাঙ্কুক চোখ গোল করে চটকে উঠল। যখন কুকর্ম করছিলি তখন ধর্মের কথা মাথায় ছিল না, এখন ধর্ম? তোদের আইডিয়া ছিল না আমি তোদের কী শাস্তি দিতে পারি? রিয়াদ মিনমিন করে বলল, ভাই ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেন। আর জিন্দিগি তো আপনার আমরা ভূতের ভয় দেখাবো না। রিয়াদের কথায় জাঙ্কুক আরো কেটে উঠল। জিয়ন জাঙ্কুকের কাছে ভুলের কোনো ক্ষমা নেই। ভুল যখন করেছিস এর শাস্তিও পেতে হবে। তুহিন আর রিয়াদ দুজনই অসহায় মুখ করে এদিকে তাকালো। কিন্তু তে বা কি করবে? এই জাঙ্কুক তো জাঙ্কুকই, এটা এমনই। যদি ভুল শব্দটা যদি ভুল করে মুখ থেকে বের হয় তাহলে তার জন্য শাস্তি রেডি। তবুও তাদের দুজনের চুপসে যাওয়া মুখ দেখে তার করুণা হলো। সে আলতো স্বরে জাঙ্কুককে ডাকলো, শুনুন না, বলছি এবারের মতো ওনাদের ছেড়ে দিন না। জাঙ্কুক চোখ সরু করে বলল, আমি কি ওদের ধরে রেখেছি? তের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে বলে উঠল, সত্যি? তাহলে ওনাদের নামতে বলি? জাঙ্কুক কটমট করে তাকালো তার দিকে, ছাদালো গলায় বলল, একদম না, শাস্তি খতম হয়নি এখনো। জাঙ্কুকের সেই কথায় তে সহ তিনজনেরই মুখ পুরো বেলুনের মতো চুপসে গেল। জাঙ্কুক আবার তের ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে বলল, চলো। কোথায়? আমি যেখানে নিয়ে যাব সেখানেই, আপত্তি আছে? তে ডানে বামে মাথা দড়িয়ে না জানালো। জাঙ্কুকে গিয়ে যেতে সে তার পিছু নিল। দুজন পাহাড়ের বুক বেয়ে নামতে লাগলো ঝর্ণার দিকে। তুহিন আর রিয়াদ ঠায় কান ধরে দাঁড়িয়ে রইল। রিয়াদ গোমরা মুখে বলল, এই বয়স এসে কিনা আমাদের কান ধরতে হচ্ছে? আল্লাহ তুমি কই? তুহিন মুখ বাগিয়ে বলল, শুকরিয়া কর আমরা যে ঘন জঙ্গলে আছি, আমাদের এই বেহাল দশা দেখার কেউ নেই। তা না হলে নিশ্চিত মার সম্মান দক্ষিণা হয় বারসারের মাথায় উঠত। পাহাড়ি মনোমুগ্ধকর সেই পরিবেশের মাঝে জাঙ্কুক কায়দা করে লোহার শিকের উপর টান টান করে মাংস বসিয়ে বাবিকু করছে। আলো ছায়া তার মনোযোগী মুখটা আরো কঠোর লাগছে। এই হাতে ধরা হাত পাখার মতো পাতাটা দিয়ে আগুনের ধোঁয়া সরিয়ে দিচ্ছে, মাঝে মাঝে কাঠ উল্টে দিচ্ছে। মাংসের উপরই চর্বি গলে টুপটাপ আগুনে ঝরে পড়ছে, আর সিজনিং শব্দ উঠছে চটচট করে। পাশিতে সবুজ ঘাসের উপর নরম চাদর বিছিয়ে খাবার সাজাচ্ছে। তার কাজ করার ভঙ্গিটা খুব শান্ত, খুব কোমল। চুলগুলো কেমন এলোমেলো, কিন্তু তাতে একটা আলাদা সৌন্দর্য আছে। জাঙ্কুক চোরা চোখে সেদিকে তাকায় মাঝে মধ্যে। কিছুটা দূরে তুহিন আর রিয়াদ এখনো কান ধরে দাঁড়িয়ে আছে। প্রত্যেক সেকেন্ড যেন তাদের কাছে এক একটা যন্ত্রণা। বাবিকু পোড়া মাংসের গন্ধে তাদের পেট মোচড় দিচ্ছে, মুখে পানি চলে আসছে। কিন্তু জাঙ্কুকের আদেশ ভেঙে তারা নড়তেও পারছে না। তুহিন নিচু স্বরে রিয়াদকে বলে উঠল, আমার তো মনে হচ্ছে আজকে আমার আত্মার দেহ থেকে ত্যাগ করবে। মাংসের গন্ধে আমার মুখে পানি আসছে, পেট চোচো করছে। আমাদের সামনে এত এত খাবার আর আমরা খেতে পারছি না। এটা বেঁচে না থাকা ভাই। দুজনেই আবার কাতর চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। তে সবকিছু সাজানো শেষ করতেই জাঙ্কুকের বারবিকু হাতে নিয়ে চাদরের পাশে এসে বসলো। মাংসটা এত লোভনীয় যে একালে জিভে পানি চলে আসবে। তে এবার অনুনয়ের কণ্ঠে বলে উঠল, শুনুন না, তুহিন ভাইয়া তো না খেয়ে আছে, ওনাকে ডাকুন না এবার। জাঙ্কুকের চোখে এই মুহূর্তে খানিক শীতলতা দেখা গেল। তার প্রেয়সীর কণ্ঠের অনুরোধ সে খুব একটা আগ্রহ করতে পারে না। সে ঠান্ডা মুখে তুহিন আর রিয়াদের দিকে চোখে ইশারা করলো। দুজন আর এক সেকেন্ডও দেরি করলো না। মনে হলো যেন ট্রাকে রাখা স্প্রিং এর মতো লাফ মেরে নেমে হুড়মুড় করে দৌড়ে চলে এলো।
কোনো কিছুর উপেক্ষা না করে ক্ষুধার্ত পশুর মতো 2 হাত দিয়ে মাংস, রুটি, সালাদ যা পাচ্ছে তাই মুখে ভরে খাওয়া শুরু করলো। তুহিন মুখে এক গাল ব্রেড চেপে বলল, থ্যাংক ইউ ভাবি, আপনি না থাকলে এই জীবন জাঙ্কুক রাজা আমাদের আরো করতো ভাজা ভাজা। তে হেসে ফেললো, তার হাসির সুরে হালকা স্নেহ মেশানো মজা ছিল। জাঙ্কুকের দিকে 1 কাপ কফি এগিয়ে দিল। জাঙ্কুক কোনো দ্বিধা ছাড়াই চুমুক বসালো। তবে সে লক্ষ্য করলো তে এরই মাঝে পরপর 2বার হাসি দিয়েছে, আবার নাকও টানছে। তার কপাল কুঁচকে গেল। কফির কাপ রেখে উদ্বেগ নিয়ে এগিয়ে এলো, হাত বাড়িয়ে তের কপাল ছুঁয়ে দেখলো। হ্যাঁ, সে যেটা আন্দাজ করেছে সেটাই হলো। তের শরীর কিছুটা উষ্ণ, এখানকার ঠান্ডা আবহাওয়া। তার উপর কিছুক্ষণ আগে তো দুজনে ঝর্ণার জমা ঠান্ডা পানিতে ভালোই ভিজেছে। তের নাজুক শরীর সেটা ঠিকমতো নিতে পারেনি। জাঙ্কুক হঠাৎই দাঁড়িয়ে গেল, কণ্ঠ ভারী, চাপা দুশ্চিন্তায় ভর্তি। তুহিন, রিয়াদ, এখন ব্যবস্থা কর, আমরা ঢাকায় ফিরবো যত দ্রুত সম্ভব, কুইক। তিনজনে একসাথে থমকে গেল, মুখে খাবার নিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। হঠাৎ কি হলো বুঝলো না। তাদের বড়দের মতো তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক চেঁচিয়ে উঠল, কি বললাম শুনতে পাসনি? আমরা এখনই ঢাকায় ফিরবো, ব্যবস্থা কর। রিয়াদ কোনো মতে জিজ্ঞাসা করলো, কেন ভাই, কি হয়েছে? জাঙ্কুকের সোজা সাপটা উত্তর, তের শরীর খারাপ, এখানে থাকলে ও আর অসুস্থ হয়ে যাবে, 1 মিনিটও আর দেরি করা যাবে না। তুই তের দিকে তাকালো, তাকে দেখে তেমন অসুস্থ মনে হচ্ছে না, কিন্তু জাঙ্কুকের দৃষ্টি দেখে বোঝা গেল এটাই ফাইনাল সিদ্ধান্ত। দুজনে আর সময় নষ্ট করলো না, দ্রুত উঠে জিনিসপত্র গোছানো শুরু করলো। তে চুপচাপ এসে জাঙ্কুকের পাশে দাঁড়ালো, মৃদু স্বরে বলল, আপনাকে কে বললো আমি অসুস্থ? আমি ঠিক আছি। জাঙ্কুক ভুল কুঁচকে তাকালো, তাহলে চলো। কোথায়? জাঙ্কুক শুধু চোখের ইশারা করলো। ইশারাটা বোঝা মাত্র তের চোখ বড় বড় হয়ে গেল। বজ্জাত বেড়া। জাঙ্কুক হেসে ফেললো, সেই হাসিতে ছিল একটু দুষ্টমি, একটু আদর আর স্নেহ। অতঃপর তাঁবুর ভিতরে গিয়ে একটা নরম চাদর এনে তের কাঁধে জড়িয়ে দিল, মৃদু স্বরে বলল, এটা পেঁচিয়ে নাও, ঠান্ডা কম লাগবে। তে চাদরটা নিজের শরীরে জড়িয়ে নিল। ভিতরে অদ্ভুত এক উষ্ণতা ছড়িয়ে পড়লো, শুধু চাদরের নয়, জাঙ্কুকের যত্নেও। ততক্ষণে তুহিন আর রিয়াদ সব গুছিয়ে ফেলেছে। অতঃপর একসাথে তারা বোর্ডের দিকে এগিয়ে গেল। রাত তখন প্রায় 2টা। মিরহাজ রাতের নিস্তব্ধতায় ঢেকে আছে, যেন পুরো বাড়িটাই ঘুমন্ত প্রাসাদ। কিন্তু সেই নিস্তব্ধতার বুক চিরে জাঙ্কুক কাটতে বাড়ির গেট পেরোলো। দুজনে বাসায় ঢুকে ঘরের ভেতরকার হিম শীতল নীরবতা ভেঙে খান খান হয়ে গেল। তে দরজা পার হয়ে টনমন করে থমকে দাঁড়ালো। লম্বা জার্নি, পাহাড়ি কুয়াশা, ঝর্ণার বরফ, শীতল পানি, তার উপর জ্বর, সব মিলিয়ে পায়ের শক্তি যেন প্রায় শেষ। তার ফর্সা মুখটা লালচে, নাক টানছে বারবার, চোখ আধ ঘুমে ঝাপসা। ঢুকতে না ঢুকতেই আবারও 3বার টানা হাসি দিয়ে ক্লান্ত হয়ে মাথাটা নামিয়ে ফেললো। জাঙ্কুক তা দেখে বলে উঠল, এখানে বসো। কড়া গলায় বলল, সেই কণ্ঠে অস্থিরতার কম্পন। সে তেকে ধরে সোফায় বসিয়ে দিল, অতঃপর হল ঘরের প্রতিটা লাইট জ্বালিয়ে দিল। অন্ধকার ভেদ করে ঘরটা একদম জীবন্ত হয়ে উঠল, কিন্তু বাড়ির ভিতরে কোনো সাড়া নেই। এই চারিদিকে তাকালো, এত বড় বাড়ি, এত মানুষ, কারো দেখা নেই। তার মাথা ঘুরছে, চোখ জ্বালা করছে, ঠান্ডা আর জল মিলে মিশে শরীর গরম হয়ে উঠেছে। কিন্তু তখন জাঙ্কুকের ভিতরে রাগের আগুন জ্বলছে। সে বাড়ির সবাইকে ডাকবে, সবাই এসে তার বউকে দেখবে, সেবা করবে, এটাই যেন তার মাথায় গেঁথে গেছে। কিন্তু কাউকে না দেখে জাঙ্কুক গলা উঁচিয়ে ডাকলো, আম্মা, চাচি আম্মা। প্রাসাদের মতো বিশাল এই বাড়িতে তার কণ্ঠ যেন দেয়ালে ঠেকে ফিরছে। তার ডাক কারো কানের কানিস পর্যন্ত পৌঁছালো না। সবাই ঘুমে অবচেতন। উঠকো ডাক শুনেই না, সে আরো কয়েকবার ডাকলো। এবার আর সহ্য হলো না জাঙ্কুকের। তার চোখ লাল, চোয়া শক্ত। গট গট করে সে রান্নাঘরে ঢুকে গেল। বের হলো একটা বড় স্টিলের থালা আর একটা চামচ হাতে। পরের মুহূর্তে ঝনঝনা শব্দ। স্টিলের থালার চামচ দিয়ে এমন শব্দ উঠলো যেন বাড়ির মাঝখানে যুদ্ধের ঢোল বাজছে। পুরো হলঘর কেঁপে উঠলো। ঘরের দেয়ালগুলোতে শব্দ গুম গুম করে বাজতে লাগলো। হঠাৎ করে ঘুমন্ত বাড়ির সকলে চমকে উঠে রুম থেকে ছুটতে লাগলো একে একে। সবাই জড়ো হলো, ঘুমঘুমো চোখে তাকালো। জাঙ্কুক হাতে থালা আর চামচ নিয়ে দাঁড়িয়ে আছে, তার চোখ লাল। সামনে সোফায় চাদরে মুড়ে বসে আছে তে। কি হয়েছেটা কি? বাড়িতে ডাকাত পড়েছে নাকি? এমন হট্টগোল করছে কেন? জাঙ্কুক চোয়া শক্ত করে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের চাচা এবার দুলতে দুলতে সোফায় বসলেন, পিছনে শরীরটা হেলিয়ে দিয়ে হাই তুলতে তুলতে গম্ভীর গলায় বললেন, ডাকাত আসলো তোমার ছেলের মতন এমন হরতাল করতো না ভাইজান। ডাকাতরা ডাকাতি করে চুপচাপ চলে যেত, আমরা অন্তত শান্তিতে ঘুমাতে তো পারতাম। জাঙ্কুকের রাগ আরো কয়েক গুণ বেড়ে গেল চাচার কথায়। তারা তো অসুস্থ আর তারা শান্তির ঘুমের কথা বলছে। হাতে থাকা থালাটা ছুঁড়ে মারতে ঝনঝন করে শব্দ হলো। রাগান্বিত গলায় বলল, একদিন পর বউ নিয়ে ফিরেছি, কোথায় আমার বউয়ের সেবা যত্ন করবে? তা না করে এক একজন ভেটকি মাছের মতো ঘুমাচ্ছ। কই এতদিন? মাত্র 4 দিন ছিলে।
চাচ্চু এখন কথা বাড়িও না, তোর শরীর ভালো না। ঠিক তখনই তে আবারও 3বার টানা হাসি দিল। জিন এসে তের পাশে বসলো। তার মুখটা বিষণ্ণ লাগছে। তিনি উদ্বিগ্ন নিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মা, শরীর খারাপ? তিনি কপালে হাত দিলেন। গরম, বেশ গরম। তে নাক টেনে খুব নিচু গলায় বলল, আমি ঠিক আছি, আমি ঠিক আছি আন্টি। আন্টি? জাঙ্কুক এক ঘোরো তুলে তাকালো। জিনের মুখ গম্ভীর হয়ে গেল। নিজের ছেলের বউ তাকে আন্টি ডাকলো, এটা তিনি গভীরভাবে মেনে নিতে পারলেন না। মুখ গোমরা করে বলেন, নিজের ছেলের বউয়ের মুখ থেকে এখন আন্টি ডাক শুনতে হবে? আমাকে বলা যায় না? তের মুখ লাল হয়ে গেল, মাথা নিচু, লজ্জা যেন তাকে গিলে ফেলেছে। সে কোনো মতে বলে উঠল, ঠিক আছে আন্টি, এরপর থেকে আম্মা ডাকবো। জিন হতাশায় মাথা নাড়লেন। এই মেয়ে আন্টি বলে বসে কিনা আম্মা ডাকবে? এমন সময় লিজাও সিঁড়ি বেয়ে নামছিল। তার পায়ে ব্যথা নাই বললেই চলে, তবুও অবস্থা রয়ে গেছে। সামান্য খুঁড়িয়ে হাঁটা। সিঁড়ির 2 ধাপ নামতেই পেছন থেকে কারো ভারী পায়ের শব্দ, অতঃপর সেই পরিচিত গলা, তোর পায়ের ব্যথা কমেনি? লিজা চমকে উঠে পেছনে ফিরে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে বেগম। সিঁড়ির রেলিংয়ে হাত রেখে দাঁড়ানো বেগম চোখ কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। রাগ নেই, বিরক্তিও নেই, বরং এক ধরনের খোঁচা মারা উদ্বেগ। লিজা হকচকিয়ে সোজা হয়ে দাঁড়ালো। কয়েকবার চোখ পিটপিটিয়ে বলল, কমেছে? তাহলে এভাবে হাসছিস কেন? আর নিচে আসা কি খুব জরুরি? আসলে এসেছে তো তাই। বেগম সামান্য ভুরু উঁচিয়ে বলল, কই, আমি আসলে তো আমার জন্য কখনো এভাবে নামতে দেখিনি। আপনি তো বাসাতেই থাকেন। পেয়ে যখন তোর ভাইয়ের বউ, তাহলে এখন থেকে সেও বাসায় থাকবে। এত আয়োজন করে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামতে হবে না। কথাটা শুনে লিজা চোখ নামিয়ে নিল। বেগমের স্বরটা এমনভাবে আসে যেন তার প্রতিটা কথাই হচ্ছে আইন। কথা কাটাকাটি করা যায় না। দুজনে নীরবে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই ন্যান্সি দেখতে পেল তারা দুজন সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে। কি নিয়ে যেন দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। তিনি বলে উঠল, তোরা ওখানে দাঁড়িয়ে কি ফুসুর ফুসুর করছিস? সবার চোখ সেদিকে ঘুরে গেল। লিজা হালকা হাসার ভান করে তাড়াহুড়ো করে বলল, না কিছু না। বলে সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। মেয়েকে সবাই বসে থাকতে দেখে দৌড়ে গিয়ে পাশে বসলো। তুই অনেকটা আরাম পেল। এতদিন পর কাছের মানুষ পেয়ে মন ভরে গেল। দূর থেকে জাঙ্কুক দাঁড়িয়ে দুজনকে দেখছে। তার চোখ জলজল করছে রাগে নয় আবেগে। জাঙ্কুক চাচির দিকে তাকিয়ে বলে উঠল, চাচি আম্মা, তীর জন্য গরম পানি আনো তো। আর খালা, ভিটামিন সি জাতীয় কিছু ফল আনেন এখনই, কুইক। তার নির্দেশ অনুযায়ী তার চাচি আর বাণী তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে চলে গেল। বেগম তখন একটু দূরে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছে শান্ত নির্বিকার চোখে। জাঙ্কুক এবার তাকে বলল, ওখানে দাঁড়িয়ে তামাশা দেখছিস? ডাক্তার হয়েছিস কি শো অফ করার জন্য? তুই অসুস্থ দেখতে পাচ্ছিস না? ওকে ওষুধ লিখে দে। বেগম নড়ে চড়ে দাঁড়ালো। স্বভাব সুলভ ভঙ্গিতে বলল, সামান্য ঠান্ডা জ্বর, না পাওয়ার হিস্টাসিন খেলেই ঠিক হয়ে যাবে, আলাদা ঔষধ লাগে না। জাঙ্কুক সোয়া শক্ত করে গর্জে উঠল, কোন বলে ডাক্তার তুই? সামান্য ঠান্ডার ওষুধও দিতে পারিস না? এ বলো দিতে পারি না। আমি তো বলেছি পারিস, কিন্তু দিবে না ইচ্ছা করে। অপেক্ষায় আসিস ও যেন আরো অসুস্থ হয়। ভাবছিস আমি কিছু বুঝি না? বেগম চোখ ঘুরিয়ে তের দিকে তাকালো। তে কিছুটা বিব্রত, বেগম কিছুটা লজ্জা পেল। সে এমনটা কেন করবে? সে তো ভালোর জন্যই বলেছে, কিন্তু তার উত্তেজিত ভাই তাকে ভুল বুঝছে। বেগম ঠোঁট চেপে বলল, আজব, আমি কেন চাইবো তোর বউ অসুস্থ হোক? আমি তো সত্যি কথাই বলেছি, না পার হিস্টোসিন খেলেই সেরে যাবে, আর না সারলে এরপর অ্যান্টিবায়োটিক দিতে হবে। জাঙ্কুক কড়া হাসি দিয়ে বলল, হ্যাঁ তোমার সত্যবাদীটা জানা আছে আমার। জিন বিরক্তিতে চোখ বন্ধ করলেন। ছেলের আচরণ তাকে বরাবরই বিব্রত করে, কিন্তু তার চোখের সামনে অসুস্থ তেকে দেখে তার মায়া যেন বেড়ে গেল। তিনি তের মুখের সামনে ঝুঁকে তার চুলগুলো সরিয়ে দিলেন। সেন্দ্রশীল হাতের ছোঁয়া পেয়ে তের চোখ ভিজে উঠল। এমন সময় ন্যান্সি আর বাণী গরম পানি, স্যুপ ও ফল নিয়ে এসে হাজির। পুরো ঘর তখন ব্যস্ত হয়ে উঠেছে তের যত্ন করার জন্য। তে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরা কারা? এরা কি সবসময় এমন এমন খেয়াল, এমন উদ্বেগ, এমন হট্টগোল, সব তার জন্য? অথচ এই মানুষগুলোকে সে এখনো পুরোপুরি জানেও না। আর তারা কিনা শেষ রাতের দিকেও তাদের ঘুম হারাম করে তার যত্নে মগ্ন। জিন এবার ছেলের দিকে তাকিয়ে বললেন, ওকে হাসপাতালে না নিয়ে বাসায় কেন আনলে? আমাদের ফোন করলে আমরা আসতাম। মেয়েটার মুখটা কেমন শুকিয়ে গেছে, দেখছো না? কি দরকার ছিল ওকে নিয়ে বন জঙ্গলে ঘুরে বেড়ানোর? বনে জঙ্গলে না আম্মা, হানিমুনে গিয়েছিলাম। ঘরবর্তী মানুষের সামনে জাঙ্কুকের মুখে এমন লাগামহীন কথায় তে লাজক লতার ন্যায় নুয়ে গেল। লিজা তার হাসি ধরে রাখতে পারল না। মুখ টিপে হেসে তের কানের কাছে ফিসফিস করলো, এক হানিমুনি তোর এই দশাতে? তে লজ্জায় আরো কুকড়ে গেল। চুপ কর, দুটো হাসি দিয়েছে শুধু। তোর ভাই তো তোড়পাড় করে ফেলেছে। মনে হয়েছে মরেই যাচ্ছি আমি, আমার মান সম্মান সব শেষ। আর এবার তের দিকে তাকালো। মেয়েটা তখনও গুটিসুটি হয়ে বসে আছে লিজার পাশে। সে একটু এগিয়ে এলেন।
কপালে স্নেহের হাত রাখলেন, মৃদুস্বরে বলে উঠল, নিজের যত্ন নিতে শিখো মেয়ে, এত অসাবধানী হলে হবে না। তোমার কিছু হলে এই বজ্জাত ছেলে আমাদের মাথায় বসে নাচবে। তীর লজ্জায় মাথা নিচু করে রইল, কিন্তু জাঙ্কুকের চোখে এক অদ্ভুত রাগ। নিজের বাবাকে নিজের প্রেয়সীর কাছে দেখে তার শরীরে রাগ ঝলকে উঠল। কেন জানি তার সুদর্শন বাবাকে তার প্রেয়সীর আশেপাশে দেখলে তার গা জ্বলে ওঠে। ঈর্ষা হয় তার। তার বাবা এই বয়সেও তার থেকে সুন্দর। নিজের প্রেয়সীর মুখে নিজেকে রেখে নিজের বাবার তারিফ দুবার শোনা হয়ে গেছে। এখন আবার তার বাবা সুযোগে আলদার দেখিয়ে সুনামা অর্জন করছে। দাঁত কিরমির করে সে চেঁচিয়ে উঠল, আম্মা, তোমার স্বামীকে সামলাও। সে এত জোরে চিৎকার করলো যে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। আরিম একরাশ বিরক্তি নিয়ে ছেলের দিকে তাকালেন। মনে মনে ভাবলেন, কি বেয়াদব ছেলে জন্ম দিয়েছি আমি, খালি বাপকে সন্দেহ করে। ঢাকার আসন ৩ এক সময় আয়ন রাজা মীরের অসাংগঠিত সাম্রাজ্য ছিল। রাজধানীর রাজনৈতিক দাবার বোর্ডে সে ছিল নিপুণ চতুরঙ্গ চালক। ক্ষমতার গতি প্রকৃতি তার হাতের ইশারায় দিক পরিবর্তন করত। ছাত্র জীবন থেকে শুরু করে আমলাতন্ত্র, প্রশাসন, পেশাজীবী সংগঠন, প্রতিটি স্তরেই তার আধিপত্য স্থায়ীভাবে ছিল। তার প্রজ্ঞা, কৌশল, দাপট সব মিলিয়ে তাকে জনতার কাছে রাজা উপাধি এনে দিয়েছিল। কিন্তু তার উত্তরসূরি ৩ পুত্রের মধ্যে এই রাজনীতির আগুন সমানভাবে জ্বলেনি। বড় ছেলে সালমান মীর খুবই শান্ত স্বভাবের, নির্বিচারী চরিত্রের। ক্ষমতার মঞ্চে তার বিন্দু মাত্র আসক্তি ছিল না। অথচ মধ্যম পুত্র টিম নামজুন ছিল সম্পূর্ণ বিপরীত। ছাত্র রাজনীতির মাঠে তার উত্থান ছিল বজ্রপাত সদৃশ, সুদর্শন ও তেজস্বী। সে খুব দ্রুতই হয়ে ওঠে ছাত্র দলের সভাপতি। পরবর্তীতে তাকে জাতীয় পর্যায়ে উপদেষ্টা, এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারের আধিপতি হিসাবে দীর্ঘ 11 বছর দেখা যায়। কিন্তু তার কনিষ্ঠ পুত্র আশফাক মীর, সে ছিল রাজনীতির মাঠে অনভিজ্ঞ, অদক্ষ। আইন রাজার অসন্তোষও তাই তাকে কেন্দ্র করে ঘনীভূত ছিল। এই 3 জনের বাইরে ছিল জিয়ং জাংকুক মীর। একমাত্র জাংকুককেই তিনি নিজের প্রকৃত প্রতিচ্ছবি মনে করতেন। তার চোখের দৃষ্টিতে জাংকুক ছিল রাজনৈতিক অগ্নিচিহ্ন, এমন তরুণ যার ভিতর প্রবল দহন রয়েছে। ছোটবেলা থেকে তিনি জাংকুককে কৌশলে, কঠোরতায়, আদর্শে দৃঢ়তায় গড়ে তুলেছেন, যেন এক ধাতব মনোবল সম্পন্ন উত্তরাধিকারী। সেখান থেকে তিনি তাকে নিজের রাজা উপাধি দেন, জিয়ং জাংকুক মীর রাজা। জাংকুক রাজনীতির রাজা হিসাবে স্বীকৃত। 26 বছর বয়সে জাংকুক ছাত্র সংগঠনের সর্বোচ্চ পদে বিজয়ী হয়। চারদিকে ছড়িয়ে পড়ে তার খ্যাতি এবং আয়ন রাজার গর্ব। কিন্তু সেই গর্বের মূল স্তম্ভ, সে রাজনৈতিক মহাবট আয়ন রাজা মীর 2 বছর আগে হঠাৎই বিশ্বাসঘাতকতার শিকার হয়। একই মঞ্চে গুলিবদ্ধ হয়ে পতিত হন জাংকুকের চোখের সামনে। জাংকুক প্রাণপণ চেষ্টা করেছিল তাকে বাঁচাতে, কিন্তু মৃত্যু যার গন্তব্য ঠিক করে দেয় তাকে আর কি আটকে রাখা যায়? মৃত্যুর আগ মুহূর্তে তার দাদুর কাপা গলায় বলা সেই কথাগুলো আজও আগুনের মতো জ্বলে তার বুকের ভেতর। বিশ্বাসঘাতকতা, আমার সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে দাদু ভাই, ওদের ছাড়বে না, কাউকে ছাড়বে না। সেদিন জাংকুক ছিল স্তব্ধ, অচল, বরফের মূর্তির ন্যায় জমে ছিল। কিন্তু আজ 2 বছর পর তার ভেতরের বরফ জেগে উঠেছে দহন শিখা। আর সে পেয়েছে সেই বিশ্বাসঘাতককে, তার দাদুর প্রাণনাশের মূল সূত্রধর। বহুদিন পলাতক থাকার পর অবশেষে তাকে আইন শক্তির প্রভাব খাটিয়ে টেনে আনে জাংকুক। ডিমো ঘরের 2য় কক্ষের অগ্নিকুণ্ডের উপর উল্টো করে ঝুলছে সেই মধ্যবয়সী লোকটা। জাংকুকের চোখের সামনে অগ্নিশিখার মতো জ্বলছে। তার শিরা উপশিরায় উত্তাল প্রতিশোধ। কোমর থেকে পিস্তল বের করা মাত্রই ওই লোকের চোখে ভয়ের ঘূর্ণিঝড় নেমে আসে। সে জানে আজ তার আর বেঁচে থাকার জন্য কোনো অজুহাতে কাজ হবে না। তবুও মুখ দিয়ে গঙ্গিয়ে বলার চেষ্টা করলো, আমারে ছাইড়া দেন, এবারের মতো ছাইড়া দেন, আমার প্রাণ ভিক্ষা দেন। আমি তো আপনাদের সব সত্যি বলে দিছি, আমারে মারেন না, ছাইড়া দেন। জাংকুক কি সত্যিই তাকে ছেড়ে দিবে? এত সহজে মেনে নিবে যে তার দাদুর সাথে গাদ্দারি করেছে? হঠাৎ জাংকুক তার লোকদের ইশারা করতে জাংকুকের লোকেরা সেই লোকটার বাঁধন খুলে দিল। সাথে সাথে ধপ করে পড়লো দহন কুণ্ডলীর ভিতর। একটা ভয়ঙ্কর আর্তনাদ ছড়িয়ে পড়লো ডেমো ঘরে। তবে তার সেই চিৎকার সাউন্ডপ্রুফ দেয়ালে গিয়ে ধাক্কা লেগে আবার ফিরে এলো। এভাবে মৃত্যুর এক বিকট অমানবিক খেলা শুরু হয়। ভীষণ ভয়ঙ্কর খেলা। জাংকুক সচরাচর এমন নিষ্ঠুরতায় নামে না, কিন্তু যখন এই খেলায় নামে তখন ভয়ঙ্করভাবে মেতে ওঠে। অবশেষে অর্ধজ্ঞান অবস্থায় ওই লোকটাকে বড় ঘরে নেওয়া হয়। জাংকুক পিস্তলটা থুতনিতে ঠেকিয়ে এক পা তুলে তার মুখের সামনে ঝুঁকে কিছুক্ষণ পরখ করলো তার দাদুর বিশ্বস্ত খুনিকে।
তার জ্ঞান ফিরে আসতেই সে দেখে জাংকুক তার মুখের সামনে দাঁড়িয়ে, চাহনি তীক্ষ্ণ, ভয়ানক। লোকটার চোখে আতঙ্ক, মুখ ফুটিয়ে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু সে ব্যর্থ হলো। শেষ কথাটা তার আর বলা হলো না। জাংকুক সাথে সাথে তার মুখের ভিতর পিস্তল ঠুকিয়ে পরপর 2টা গুলি করলো, আর তার জীবন এখানেই শেষ। পাশে দাঁড়িয়ে তার এই নিষ্ঠুর খেলা উপভোগ করলো তার 3 পাণ্ডব। জাংকুক আবারও নাপা ঘষে নিয়ে শান্ত কণ্ঠে বলল, এটাকে লাল রঙের প্যাকেট করে তালুকদারের ঠিকানায় পাঠিয়ে দে। মৃত্যুর আগে ওর ওই ভিতরূপটা আমি দেখতে চাই। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মীর হাউজের ধূসর দেয়ালে এক অদ্ভুত গাছ ছমছমে ছায়া তৈরি হয়েছে। গেটের সামনে এসে থামলেন জাংকুকের বাবা আরেম, আর তার পাশে পাথরের মতো শক্ত চেহারা নিয়ে দাঁড়িয়ে জাংকুক। সদ্য সমাপ্ত নিষ্ঠুর অধ্যায়ের পরও জাংকুকের চোখে এক বিন্দু ক্লান্তি নেই, বরং প্রতিশোধের শিক্ষাগুলো এখনো উজ্জ্বল। ঠিক তখনই জাংকুকের পিছু পিছু এসে দাঁড়ালেন তার চাচা। বাবা ছেলের এই রেশারেশি সামলাতে হলেও তাকে সাথে যেতেই হবে। এমন সময় মীর হাউজের গেট পেরিয়ে ঢুকতে দেখা গেল যিশু আর তাহিরকে। কাছাকাছি আসতেই যিশু বিনয়ের সহিত তাদেরকে সালাম জানালো। যিশু তাদের সাথে কুশল বিনিময় করে ভিতরে ঢুকে গেল। এদিকে তাহির এগিয়ে গেল জাংকুকের দিকে। বরাবরের মতোই পরিচিত চঞ্চল হাসি খুশি স্বভাব নিয়ে সে হঠাৎ কোলাকুলি করতে চাইল, কিন্তু জাংকুক যেন সাপ দেখে পিছিয়ে যায়, সেইভাবে এক ধাপ পিছিয়ে গেল। তার এই অযথা গায়ে পড়া মানুষ পছন্দ না। তাহিরের মুহূর্তে বিষয়টা টের পেল, নিজেকে সামনে নিয়ে হাসি মুখে জিজ্ঞাসা করলো, দুলা ভাই, আপনার কি কোনো মিশনে যাচ্ছেন নাকি? দেখতেই যখন পাচ্ছ তখন প্রশ্নটা করার কি দরকার ছিল? আমিও যাব, আপনাদের সাথে আমাকেও নিয়ে চলেন দুলা ভাই। আমার মিশনে যাওয়ার অনেক দিনের ইচ্ছা। আমি কিন্তু অনেক সাহসী, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, এক চাপাতে সব কাজ হয়ে যাবে। জাংকুক ক্রুর হাসলো, ধীরে ধীরে পিছন থেকে কোমরে গোজা পিস্তলটা বের করলো। জাংকুক 2বার কপাল ঘষে পিস্তলটা হাতে ঘুরিয়ে দেখলো। তাহির হাঁ করে তাকিয়ে রইল। জীবনে এই প্রথম সে সত্যিকারের অস্ত্র দেখছে এত কাছ থেকে। জাংকুক খিচানো ঠোঁটে ঠান্ডা কণ্ঠে বলল, এতই যখন শখ, তাহলে চল সারা বাবু, আজ তোমাকে দিয়ে মিশন শুরু করি। তাহির একটা ঢোক গিলে নিয়ে বলে উঠলো, আরে না না, আমি তো মজা করছিলাম, আমি যাই, হ্যাঁ থেকে দেখে আসি। বলি সে এমন ভাবে দৌড়ে ভিতরে ঢুকলো যেন পেছনে সাপ তার। জাংকুক হালকা হেসে ঠোঁট বাঁকালো, তার কণ্ঠে উপহাস, এই কলিজা নিয়ে মিশনে নামতে চায়, ছ্যা কাপুরুষ। মীর হাউজের হল ঘরে একটু চাপা উত্তেজনায় ভরা। সোফা সাইতে পাশাপাশি বসে আছে যিশু আর তে, আর তার কোলে আশ্রয় হয়ে আছে তার মেয়ে। পাশের সোফায় গুটছুটি মেরে বসে আছে লিজা আর জেমিন। দুজনের মুখে উদ্বেগের ছাপ এর জন্য। নেজি এতক্ষণ এখানেই ছিলেন, এখন উঠে রান্নাঘরের দিকে গেলেন। তেজ আর গতকালের চেয়ে অনেকটাই কমেছে, মুখমণ্ডলে আর আগের মতো লালচে ভাব নেই, কিন্তু সর্দি আর ঠান্ডা রেশ এখনো অনেকটাই আছে। গলা বসে যাওয়াতে কথার ধরনও পাল্টে গেছে অনেকটা। তে বলে উঠলো, আব্বা মু চলে গেছে, আসলো না যে? হ্যাঁ, বাসা বাড়ি ফাঁকা রেখে আর কতদিন থাকবে বল, তাছাড়া রাইজারও পড়া আছে, তাই চলে গেছে, কিন্তু আব্বু বলেছে আবার আসবে তোকে দেখতে। একটু নাক টানলো, অতঃপর পাশের তাহিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিয়ে মুখটা কুঁচকে বলে উঠলো, তাহলে এই লেস কাটা বান্ধবটাকে রেখে গেল কেন? ওকে নেয়নি কেন? আর এখানে আনলে কেন ওকে? ও কিসের জন্য একটা কোর্স শুরু করেছে এখানে, 6 মাস লাগবে শেষ হতে, তাই যায়নি। তাহিরের গা ছাড়া ভাব, ঢিলে ঢালা আচরণ তের একদম সহ্য হয় না, আর তাহির সেটা বুঝতে পেরেছে। সে ইচ্ছে করে একটু তেকে জ্বালাতে চাইলো। ঠোঁট বাঁকিয়ে বললো, এভাবে তাকিয়ে আসিস কেন? চোখ দিয়ে গেলে খাবে নাকি? কোথায় তোর শ্বশুরবাড়ি আসলাম, ভাইয়ের জন্য মুরগি টুরগি জবাই দিবি, ওনার কর্মা করবি, তা না করে পা তুলে সোফার উপর বসে আসিস। তের আগে ঠোঁট চাপলো, এমনিতেই মাথা ধরে আছে, তার উপর তাহিরের এমন কথায় মাথাটা ফেটে যাচ্ছে। সে কিছু বলার আগে পাশে বসে থাকা লিজা একটু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠলো, মীর হাউজের বউয়েরা এমন পায়ের উপর পা তুলেই বসে থাকে বেয়াই, আপনাদের ওই গাইয়ে শ্বশুরবাড়ির মতো না যে বউকে খাটাবে, কিছু খেতে ইচ্ছে করলে কাজের লোক আছে, বলেন এনে দিবে, গাইয়ে বলে অপমান করবেন না বেয়াই। কে বলতে পারে কার ভাগ্যে কি আছে, আজ আপনি 5 তলায়, কালকে 22 তলায়, সাথে কোনো গাইয়ে জামাইও থাকতে পারে। লিজা দাঁড়িয়ে পড়ল, চোখে খানিক বিদ্যুতের ঝলক, মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, আমার ভাগ্যের চিন্তা আপনার করতে হবে না, নিজের চরকা তেল দেন, পরে চরকা না খুলে মেয়ে পাবেন না। তাহির ভাব নিয়ে সোজা হয়ে বসলো। সে কলার ঠিক করে খুব গর্বের সাথে বলল, এই তাহির আহমেদের জন্য মেয়ের মায়েরা পাগল, আর আপনি বলছেন মেয়ে পাবো না? হ্যাঁ। লিজা তাচ্ছিল্য হেসে বলে উঠলো, হ্যাঁ, কপালে মেয়ের মায়েরাই জুটবে, মেয়ে আর জুটবে না। এবার তেয়ার জমিন অট্টহাসিতে ফেটে পড়লো। তাহিরের মুখটা গম্ভীর হয়ে গেল। যিশুর দিকে তাকিয়ে বলে উঠলো, আপন, এত বড় অপমান, আমি আর থাকতাম না এই বাড়িতে।
এখনই চলে যাবো বলে নাটকীয় ভঙ্গিতে লাফিয়ে দাঁড়িয়ে পড়লো। সবার দিকে একবার তাকিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখলো সামনে দাঁড়িয়ে আছে জাংকুকের কালো রঙের ভয়ানক কুকুরটা। সবুজ চোখ দুটো তুলে হঠাৎ তাকালো তার দিকে। তাহার সেই দৃষ্টি দেখে ভরকে গেল, নিজেকে সামলাতে না পেরে ধপাস করে পড়ে যায় মেঝেতে। এবার সবার হাসির শব্দ আরো বেড়ে গেল। লিজা হাসতে হাসতে হাত বাড়িয়ে বলল, যতই হোক বেআই, আপনি তো আমাদেরই মেহমান। সোফা থাকতে এমন মেঝেতে বসে আছেন, ভালো দেখাচ্ছে না, উঠে আসুন। তাহাই সুন্দর করে হাত বাড়িয়ে দিল, কিন্তু নিজে না উঠে এক ঝটকায় লিজাকে মেঝেতে এনে ফেলে দিল। হঠাৎ টান দেওয়াতে লিজা নিজেকে সামলাতে পারলো না, থপ করে পড়লো পাশে স্বাভাবিকভাবেই। তবে সেই মুহূর্তে একটা বজ্র ধ্বনির মতো অস্বাভাবিক কণ্ঠ ভেসে এলো, লিজা। সবার চোখ একসাথে ঘুরে গেল মূল দরজার দিকে। দরজার সামনে দাঁড়িয়ে আছে বেগম, চোখে উদ্বেগ, মুখে টান টান রাগ, শিরা শিরায় দুশ্চিন্তা। সে ছুটে এসে ব্যাগটা সোফায় ফেলে সোজা লিজার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। তার কণ্ঠটা কেমন নরম অথচ কাঁপা। তুই ঠিক আছিস? লাগনি তো? হাতটা দেখি কোথায় লেগেছে? বেশি ব্যথা পেয়েছিস? বেগমের এমন কাণ্ড দেখে তাহির, জিসু আর তে একে অপর দিকে তাকালো। নিজের সবার দিকে তাকিয়ে বুঝতে পারলো এই মুহূর্তের ওজন। সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, ওনা ঠিক করে বলল, আমি ঠিক আছি বেগম ভাই। বেগম জায়গায় বসে পড়লো। তাহির সুযোগ পেয়ে বলল, আরে কিছু হয় নাই ভাই, আমরা তো মজা করছিলাম। বেগম চোখ রাঙিয়ে তাকালো, ওকে তোমার বেআইন লাগে যে মজা করছো? হ্যাঁ, বেআইনই তো লাগে। জাস্ট শাট আপ। বেগমের মুখ আর শক্ত হয়ে গেল। উঠে ব্যাগ তুলে নিয়ে লিজার দিকে তাকালো। লিজাতে পাশে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। এতক্ষণ দুষ্টমি করলো, এখন যেন ভেজা বিড়াল। বেগম সেটা বুঝতে পারলো, ঠান্ডা স্বরে বলল, লিজা উপরে আয়। বেগম তাহা বাড়াতেই লিজা বিস্মিত হয়ে বলল, কেন? আসলে তে অসুস্থ, আমি ওর কাছে আছি, ওকে রেখে গেলে ভাই বকা দিবে। বেগম আর চোখে তের দিকে তাকালো। তে তখন তার দিকে তাকিয়েছিল। দ্রুত নজর হটিয়ে নিল, চোখ পিট করে লিজাকে বলল, কিছু হবে না, তুই যা, মুভি আছে তো। বেগম আবার লিজাকে দৃঢ় গলায় বলল, ঔষধ দেবো, সেটা নিয়ে যা। এই বলে সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। লিজা একটু ইতস্ত করে পেছু নিল। তাহির এবার মেঝেতে দু হাঁটু ভাস করে বসলো, গাল হাত রেখে বলল, ধলা ডাক্তার এমন করলো কেন? জিসু তের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তে আমার মনে হয় বেগম লিজাকে ভালোবাসে, দেখলি না কেমন আচরণ করলো? চোখ মুখ পুরো পাল্টে গেল। সত্যি বলতে তেও সেই দৃষ্টি দেখেছে, একটা অদ্ভুত তীব্র উদ্বেগ। কেবল ভাই সুলভ নয়, কিছুটা বেশি, অনেক বেশি। তবু সে এগিয়ে গেল। লিজার সাথে কথা না বলে তো আর কিছু বলা যাচ্ছে না। সে ধীরে বলল, আরে না, তেমন কিছু না। বেগমের কোনো বন্টন নেই তো, তাই লিজা আর জেমিনকে খুব ভালোবাসে। তুই যতই বলতে, বেগমের চোখে সেই দৃষ্টি উদ্বেগ মনের জন্য ছিল না, এটা অন্য কিছু। জিসুর দৃঢ়তার সাথে কথা বলায় আর কোনো অজুহাত দিল না, শুধু সিঁড়ি বেয়ে উঠতে থাকা বেগম আর লিজার দিকে তাকিয়ে রইল। আর মনে মনে ভাবলো, আজকে জাংকুক আসলে আসল সত্যিটা জিজ্ঞাসা করবে। সে কি এসব বিষয়ে অবগত? বেগমকে আসলে লিজাকে বোন ছাড়া অন্য কোনো চোখে দেখে? যদি তাই হয়, তাহলে ওকে বিয়ে কেন করতে চাইলো? উপরে নিজের রুমে এসে বেগম যেন নিজের ভেতরে দম বন্ধ করা ঝড়টা আর ধরে রাখতে পারল না। কাঠের ভারী দরজাটা সে প্রায় লাথি মেরেই খুলে ফেললো। দরজার ফ্রেম প্রচন্ড ধাক্কা কেঁপে উঠলো। ভিতরে ঢুকে সে হাতের ব্যাগটা বিছানায় ছুঁড়ে মারলো, যেন বহুদিন জমে থাকা অগ্নিগোলক তার ভিতরে ফুটে উঠছে। তেল লজ্জা লাল হয়ে গেল, মাথা নিচু করে তোতলাতে বলল, না না দিচ্ছি। অতঃপর নিজের হাতে ওনা তুলে জাংকুকের মুখ মুছতে লাগলো। জাংকুক তার সেই বোকা বোকা চাহনি দেখে ঠোঁট চেপে হাসি সামলাতে ব্যস্ত। এবার সে মাথা তুলে গলায় গিয়ে ধরলো। এখানেও তে আপত্তি করলো না, বরং পরম মনোযোগে স্বামী সেবা করতে করতে পুরো দুনিয়াটা যেন ভুলেই গিয়েছিল। ঠিক তখনই দুবার গলা কাকের আওয়াজ এলো। চমকে ফিরে তাকাতেই দেখে একটু দূরে তুহিন আর রিয়াদ দুটো ছোট ছোট কাঠের টুকরোর উপর কান ধরে দাঁড়িয়ে আছে। কাঠের টুকরো এতটা ছোট ছিল যে তাদের পা ঠিক মতো রাখতে পারছে না, যেন এক ধরনের ব্যালেন্সিং স্ট্যান্ড। দুজনের মুখ গম্ভীর, তবে চোখে দোয়ার আকতি। রিয়াদ কেঁদে ফেলার মতো গলায় বলল, ভাবি শুধু ভাইয়া সেবাই করবেন? এই বেচারা দেবরদের উপর একটু দয়া করেন, খুব খিদে পেয়েছে, সকাল থেকে এভাবে দাঁড়িয়ে আছি। তাই হতবাক হয়ে বলল, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? তখন অভিযোগের স্বরে বলল, কেন আছি? কারণ আপনার বজ্জাত স্বামী আমাদের শাস্তি দিয়েছে। আমরা তো শুধু একটু মজা করছিলাম, তাই বলে নিজের বন্ধুকে এত বড় শাস্তি দেবে? দেখেন দেখেন আবার কেমন হায়নার মতো তাকিয়ে আছে। তাই আর চোখে পাশে থাকা জাংকুককে দেখলো। জাংকুকের মুখভাব এতটাই কঠিন যে মনে হচ্ছিল পাহাড়ের পাথরের থেকেও শক্ত। সে রুক্ষ গলায় বলল, কোনো ভাবি টাবি বলে লাভ নেই। যতক্ষণ পর্যন্ত আমার কাট কাটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এভাবেই থাকতে হবে। এরপর নেক্সট ডেমো। এরপর আবার কিসের ডেমো? ভাই এত নিষ্ঠুর হোস না, ধর্মে সইবে না।
তুহিন অসহায় স্বরে বলল। জাঙ্কুক চোখ গোল করে চটকে উঠল। যখন কুকুরমুখ করছিলি তখন ধর্মের কথা মাথায় ছিল না, এখন ধর্ম। তোদের আইডিয়া ছিল না আমি তোদের কি শাস্তি দিতে পারি? রিয়াদ মিনমিন করে বলল, ভাই ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেন, আর জিন্দিগি তো আপনার আমরা ভূতের ভয় দেখাবো না। রিয়াদের কথায় জাঙ্কুক আরো পেতে উঠল। জিয়ন জাঙ্কুকের কাছে ভুলের কোনো ক্ষমা নেই, ভুল যখন করেছিস এর শাস্তিও পেতে হবে। তুহিন আর রিয়াদ দুজনই অসহায় মুখ করে তেয়ের দিকে তাকালো, কিন্তু তেয়ে বা কি করবে? এই জাঙ্কুক তো জাঙ্কুকই, এ তো এমনই। যদি ভুল শব্দটা যদি ভুল করে মুখ থেকে বের হয় তাহলে তার জন্য শাস্তি রেডি। তবুও তাদের দুজনের চুপসে যাওয়া মুখ দেখে তার করুণা হলো। সে আলতো স্বরে জাঙ্কুককে ডাকলো, শুনুন না, বলছি এবারের মতো ওনাদের ছেড়ে দিন না। জাঙ্কুক চোখ সরু করে বলল, আমি কি ওদের ধরে রেখেছি? তেয়ের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে বলে উঠল, সত্যি? তাহলে ওনাদের নামতে বলি? জাঙ্কুক কটমট করে তাকালো তার দিকে, ছাদালো গলায় বলল, একদম না, শাস্তি খতম হয়নি এখনো। জাঙ্কুকের সেই কথায় তেয়ে সহ তিনজনেরই মুখ পুরো বেলুনের মতো চুপসে গেল। জাঙ্কুক আবার তের ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে বলল, চলো। কোথায়? আমি যেখানে নিয়ে যাব সেখানেই, আপত্তি আছে? তে ডানে বামে মাথা দড়িয়ে না জানালো। জাঙ্কুক এগিয়ে যেতে সে তার পিছু নিল। দুজন পাহাড়ের বুক বেয়ে নামতে লাগলো ঝর্ণার দিকে। তুহিন আর রিয়াদ ঠায় কান ধরে দাঁড়িয়ে রইল। রিয়াদ গোমরা মুখে বলল, এই বয়সে এসে কিনা আমাদের কান ধরতে হচ্ছে? আল্লাহ তুমি কই? তুহিন মুখ বাগিয়ে বলল, শুকরিয়া কর আমরা যে ঘন জঙ্গলে আছি, আমাদের এই বেহাল দশা দেখার কেউ নেই। তা না হলে নিশ্চিত মার সম্মান দক্ষিণা হয় বারসারের মাথায় উঠত। পাহাড়ি মনোমুগ্ধকর সেই পরিবেশের মাঝে জাঙ্কুক কায়দা করে লোহার শিকের উপর টান টান করে মাংস বসিয়ে বাবিকু করছে। আলো ছায়া তার মনোযোগী মুখটা আরো কঠোর লাগছে। এই হাতে ধরা হাত পাখার মতো পাতাটা দিয়ে আগুনের ধোঁয়া সরিয়ে দিচ্ছে, মাঝে মাঝে কাঠ উল্টে দিচ্ছে। মাংসের উপরই চর্বি গলের টুকটাপ আগুনে ঝরে পড়ছে, আর সিজনিং শব্দ উঠছে চটচট করে। পাশিতে সবুজ ঘাসের উপর নরম চাদর বিছিয়ে খাবার সাজাচ্ছে। তার কাজ করার ভঙ্গিটা খুব শান্ত, খুব কোমল। চুলগুলো কেমন এলোমেলো, কিন্তু তাতে একটা আলাদা সৌন্দর্য আছে। জাঙ্কুক চোরা চোখে সেদিকে তাকায় মাঝে মধ্যে। কিছুটা দূরে তুহিন আর রিয়াদ এখনো কান ধরে দাঁড়িয়ে আছে। প্রত্যেক সেকেন্ড যেন তাদের কাছে এক একটা যন্ত্রণা। বাবিকু পোড়া মাংসের গন্ধে তাদের পেট মোচড় দিচ্ছে, মুখে পানি চলে আসছে, কিন্তু জাঙ্কুকের আদেশ ভেঙে তারা নড়তেও পারছে না। তুহিন নিচু স্বরে রিয়াদকে বলে উঠল, আমার তো মনে হচ্ছে আজকে আমার আত্মার দেহ থেকে ত্যাগ করবে। মাংসের গন্ধে আমার মুখে পানি আসছে, পেট চোচো করছে। আমাদের সামনে এত এত খাবার আর আমরা খেতে পারছি না। এটা বেঁচে না থাকা ভাই। দুজনেই আবার কাতর চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। তে সবকিছু সাজানো শেষ করতেই জাঙ্কুকের বারবিকু হাতে নিয়ে চাদরের পাশে এসে বসলো। মাংসটা এত লোভনীয় যে একালে জিভে পানি চলে আসবে। তে এবার অনুনয়ের কণ্ঠে বলে উঠল, শুনুন না, তুহিন ভাইয়ারা তো না খেয়ে আছে, ওনাদের ডাকুন না এবার। জাঙ্কুকের চোখে এই মুহূর্তে খানিক শীতলতা দেখা গেল। তার প্রেয়সীর কণ্ঠের অনুরোধ সে খুব একটা অগ্রাহ্য করতে পারে না। সে ঠান্ডা মুখে তুহিন আর রিয়াদের দিকে চোখে ইশারা করলো। দুজন আর এক সেকেন্ডও দেরি করলো না। মনে হলো যেন ট্রাকে রাখা স্প্রিংয়ের মতো লাফ মেরে নেমে হুড়মুড় করে দৌড়ে চলে এলো। কোনো কিছুর উপেক্ষা না করে ক্ষুধার্ত পশুর মতো দু হাত দিয়ে মাংস, রুটি, সালাদ যা পাচ্ছে তাই মুখে ভরে খাওয়া শুরু করলো। তুহিন মুখে এক গাল ব্রেড চেপে বলল, থ্যাংক ইউ ভাবি, আপনি না থাকলে এই জীবন জাঙ্কুক রাজা আমাদের আরো কত ভাজা ভাজা। তে হেসে ফেললো, তার হাসির সুরে হালকা স্নেহ মেশানো মজা ছিল। জাঙ্কুকের দিকে এক কাপ কফি এগিয়ে দিল। জাঙ্কুক কোনো দ্বিধা ছাড়াই চুমুক বসালো। তবে সে লক্ষ্য করলো তে এরই মাঝে পরপর দুবার হাসি দিয়েছে, আবার নাকও টানছে। তার কপাল কুঁচকে গেল। কফির কাপ রেখে উদ্বেগ নিয়ে এগিয়ে এলো, হাত বাড়িয়ে তের কপাল ছুঁয়ে দেখলো। হ্যাঁ, সে যেটা আন্দাজ করেছে সেটাই হলো। তের শরীর কিছুটা উষ্ণ, এখানকার ঠান্ডা আবহাওয়া। তার উপর কিছুক্ষণ আগে তো দুজনে ঝর্ণার জমা ঠান্ডা পানিতে ভালোই ভিজেছে। তের নাজুক শরীর সেটা ঠিকমতো নিতে পারেনি। জাঙ্কুক হঠাৎই দাঁড়িয়ে গেল, কণ্ঠ ভারী, চাপা দুশ্চিন্তায় ভর্তি। তুহিন, রিয়াদ, এখন ব্যবস্থা কর, আমরা ঢাকায় ফিরবো যত দ্রুত সম্ভব, কুইক। তিনজনই একসাথে থমকে গেল, মুখে খাবার নিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে আসে। হঠাৎ কি হলো বুঝলো না। তাদের বড়দের মতো তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক চেঁচিয়ে উঠল, কি বললাম শুনতে পাসনি? আমরা এখনই ঢাকায় ফিরবো, ব্যবস্থা কর। রিয়াদ কোনো মতে জিজ্ঞাসা করলো, কেন ভাই, কি হয়েছে? জাঙ্কুকের সোজা সাপটা উত্তর, তের শরীর খারাপ, এখানে থাকলে ও আর অসুস্থ হয়ে যাবে। 1 মিনিটও আর দেরি করা যাবে না।
তুহিন তের দিকে তাকালো। তাকে দেখে তেমন অসুস্থ মনে হচ্ছে না, কিন্তু জাঙ্কুকের দৃষ্টি দেখে বোঝা গেল এটাই ফাইনাল সিদ্ধান্ত। দুজনই আর সময় নষ্ট করলো না, দ্রুত উঠে জিনিসপত্র গোছানো শুরু করলো। তে চুপচাপ এসে জাঙ্কুকের পাশে দাঁড়ালো, মৃদু স্বরে বলল, আপনাকে কে বললো আমি অসুস্থ? আমি ঠিক আছি। জাঙ্কুক ভুল কুচকে তাকালো। তাহলে চলো। কোথায়? জাঙ্কুক শুধু চোখের ইশারা করলো। ইশারাটা বোঝা মাত্র তের চোখ বড় বড় হয়ে গেল। বজ্জাত বেড়া। জাঙ্কুক হেসে ফেললো। সেই হাসিতে ছিল একটু দুষ্টমি, একটু আদর আর স্নেহ। অতঃপর তাঁবুর ভিতরে গিয়ে একটা নরম চাদর এনে তের কাঁধে জড়িয়ে দিল। মৃদু স্বরে বলল, এটা পেঁচিয়ে নাও, ঠান্ডা কম লাগবে। তে চাদরটা নিজের শরীরে জড়িয়ে নিল। ভিতরে অদ্ভুত এক উষ্ণতা ছড়িয়ে পড়লো, শুধু চাদরের নয়, জাঙ্কুকের যত্নেও। ততক্ষণে তুহিন আর রিয়াদ সব গুছিয়ে ফেলেছে। অতঃপর একসাথে তারা বোর্ডের দিকে এগিয়ে গেল। রাত তখন প্রায় 2টা। মিরহাজ রাতের নিস্তব্ধতায় ঢেকে আছে, যেন পুরো বাড়িটাই ঘুমন্ত প্রাসাদ। কিন্তু সেই নিস্তব্ধতার বুক চিরে জাঙ্কুক আর তে বাড়ির গেট পেরোলো। দুজনে বাসায় ঢুকে ঘরের ভেতরকার হিম শীতল নীরবতা ভেঙে খান খান হয়ে গেল। তে দরজা পার হয়ে টলমল করে থমকে দাঁড়ালো। লম্বা জার্নি, পাহাড়ি কুয়াশা, ঝর্ণার বরফ, শীতল পানি, তার উপর জ্বর, সব মিলিয়ে পায়ের শক্তি যেন প্রায় শেষ। তার ফর্সা মুখটা লালচে, নাক টানছে বারবার, চোখ আধ ঘুমে ঝাপসা। ঢুকতে না ঢুকতেই আবারও 3বার টানা ফাঁসি দিয়ে ক্লান্ত হয়ে মাথাটা নামিয়ে ফেললো। জাঙ্কুক তা দেখে বলে উঠল, এখানে বসো। কড়া গলায় বলল, সেই কণ্ঠে অস্থিরতার কম্পন। সে তেকে ধরে সোফায় বসিয়ে দিল। অতঃপর হল ঘরের প্রতিটা লাইট জ্বালিয়ে দিল। অন্ধকার ভেদ করে ঘরটা একদম জীবন্ত হয়ে উঠল, কিন্তু বাড়ির ভিতরে কোনো সাড়া নেই। এই চারিদিকে তাকালো, এত বড় বাড়ি, এত মানুষ, কারো দেখা নেই। তার মাথা ঘুরছে, চোখ জ্বালা করছে, ঠান্ডা আর জল মিলেমিশে শরীর গরম হয়ে উঠেছে। কিন্তু তখন জাঙ্কুকের ভিতরে রাগের আগুন জ্বলছে। সে বাড়ির সবাইকে ডাকবে, সবাই এসে তার বউকে দেখবে, সেবা করবে। এটাই যেন তার মাথায় গেঁথে গেছে। কিন্তু কাউকে না দেখে জাঙ্কুক গলা উঁচিয়ে ডাকলো, আম্মা, চাচি আম্মা। প্রাসাদের মতো বিশাল এই বাড়িতে তার কণ্ঠ যেন দেয়ালে ঠেকে ফিরছে। তার ডাক কারো কানের কানিস পর্যন্ত পৌঁছালো না। সবাই ঘুমে অবচেতন। উঠবো ডাক শুনেই না। সে আরো কয়েকবার ডাকলো। এবার আর সহ্য হলো না জাঙ্কুকের। তার চোখ লাল, চোয়া শক্ত। গট গট করে সে রান্নাঘরে ঢুকে গেল। বের হলো একটা বড় স্টিলের থালা আর একটা চামচ হাতে। পরের মুহূর্তে ঝনঝনা শব্দ। স্টিলের থালার চামচ দিয়ে এমন শব্দ উঠলো যেন বাড়ির মাঝখানে যুদ্ধের ঢোল বাজছে। পুরো হলঘর কেঁপে উঠলো। ঘরের দেয়ালগুলোতে শব্দ গুম গুম করে বাজতে লাগলো। হঠাৎ করে ঘুমন্ত বাড়ির সকলে চমকে উঠে রুম থেকে ছুটতে লাগলো একে একে। সবাই জড়ো হলো, হুমখুমো চোখে তাকালো। জাঙ্কুক হাতে থালা আর চামচ নিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ লাল। সামনে সোফায় চাদরে মুড়ে বসে আছে তে। কি হয়েছেটা কি? বাড়িতে ডাকাত পড়েছে নাকি? এমন হট্টগোল করছে কেন? জাঙ্কুক চোয়া শক্ত করে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের চাচা এবার দুলতে দুলতে সোফায় বসলেন। পিছনে শরীরটা হেলিয়ে দিয়ে হাই তুলতে তুলতে গম্ভীর গলায় বললেন, ডাকাত আসলো তোমার ছেলের মতন এমন হরতাল করতো না ভাইজান। ডাকাতরা ডাকাতি করে চুপচাপ চলে যেত, আমরা অন্তত শান্তিতে ঘুমাতে তো পারতাম। জাঙ্কুকের রাগ আরো কয়েকগুণ বেড়ে গেল চাচার কথায়। তারা তো অসুস্থ আর তারা শান্তির ঘুমের কথা বলছে। হাতে থাকা থালাটা ছুঁড়ে মারতে ঝনঝন করে শব্দ হলো। রাগান্বিত গলায় বলল, একদিন পর বউ নিয়ে ফিরেছি, কোথায় আমার বউয়ের সেবা যত্ন করবে? তা না করে এক একজন ভেটকি মাছের মতো ঘুমাচ্ছ। কই এতদিন? মাত্র 4 দিন ছিলে। চাচ্চু, এখন কথা বাড়িও না, তে শরীর ভালো না। ঠিক তখনই তে আবারও 3বার টানা হাসি দিল। জিন এসে তের পাশে বসলো। তার মুখটা বিষণ্ণ লাগছে। তিনি উদ্বিগ্ন নিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মা, শরীর খারাপ? তিনি কপালে হাত দিলেন। গরম, বেশ গরম। তে নাক টেনে খুব নিচু গলায় বলল, আমি ঠিক আছি, আমি ঠিক আছি আন্টি। আন্টি? জাঙ্কুক এক ঘোর তুলে তাকালো। জিনের মুখ গম্ভীর হয়ে গেল। নিজের ছেলের বউ তাকে আন্টি ডাকলো, এটা তিনি গভীরভাবে মেনে নিতে পারলেন না। মুখ গোমরা করে বলেন, নিজের ছেলের বউয়ের মুখ থেকে এখন আন্টি ডাক শুনতে হবে? আম্মাকে বলা যায় না? তের মুখ লাল হয়ে গেল, মাথা নিচু, লজ্জা যেন তাকে গিলে ফেলেছে। সে কোনো মতে বলে উঠল, ঠিক আছে আন্টি, এরপর থেকে আম্মা ডাকবো। জিন হতাশায় মাথা নাড়লেন। এই মেয়ে আন্টি বলে বসে কিনা আম্মা ডাকবে। এমন সময় লিজাও সিঁড়ি বেয়ে নামছিল। তার পায়ের ব্যথা নাই বললেই চলে, তবুও অভ্যাসটা রয়ে গেছে। সামান্য খুঁড়িয়ে হাঁটা। সিঁড়ির 2 ধাপ নামতেই পেছন থেকে কারো ভারী পায়ের শব্দ। অতঃপর সেই পরিচিত গলা, তোর পায়ের ব্যথা কমেনি? লিজা চমকে উঠে পেছনে ফিরে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে বেগম। সিঁড়ির রেলিংয়ে হাত রেখে দাঁড়ানো বেগম চোখ কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। রাগ নেই, বিরক্তিও নেই, বরং এক ধরনের খোঁচা মারা উদ্বেগ। লিজা হকচকিয়ে সোজা হয়ে দাঁড়ালো। কয়েকবার চোখ পিটপিটিয়ে বলল, কমেছে? তাহলে এভাবে হাসছিস কেন?
আর নিচে আসা কি খুব জরুরি? আসলে তে এসেছে তো তাই। বেগম সামান্য ভুরু উঁচিয়ে বলল, কই, আমি আসলে তো আমার জন্য কখনো এভাবে নামতে দেখিনি। আপনি তো বাসাতেই থাকেন। তে যখন তোর ভাইয়ের বউ, তাহলে এখন থেকে সেও বাসায় থাকবে। এত আয়োজন করে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামতে হবে না। কথাটা শুনে লিজা চোখ নামিয়ে নিল। বেগমের স্বরটা এমনভাবে আসে যেন তার প্রতিটা কথাই হচ্ছে আইন। কথা কাটাকাটি করা যায় না। দুজনে নীরবে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই ন্যান্সি দেখতে পেল তারা দুজন সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে। কি নিয়ে যেন দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। তিনি বলে উঠল, তোরা ওখানে দাঁড়িয়ে কি ফুসুর ফুসুর করছিস? সবার চোখ সেদিকে ঘুরে গেল। লিজা হালকা হাসার ভান করে তাড়াহুড়ো করে বলল, না কিছু না। বলে সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। মেয়েকে সবাই বসে থাকতে দেখে দৌড়ে গিয়ে পাশে বসলো। তুই অনেকটা আরাম পেল। এতদিন পর কাছের মানুষ পেয়ে মন ভরে গেল। দূর থেকে জাঙ্কুক দাঁড়িয়ে দুজনকে দেখছে। তার চোখ জলজল করছে রাগে নয় আবেগে। জাঙ্কুক চাচির দিকে তাকিয়ে বলে উঠল, চাচি আম্মা, তের জন্য গরম পানি আনো তো। আর খালা, ভিটামিন সি জাতীয় কিছু ফল আনেন এখনই, কুইক। তার নির্দেশ অনুযায়ী তার চাচি আর বাণী তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে চলে গেল। বেগম তখন একটু দূরে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছে শান্ত নির্বিকার চোখে। জাঙ্কুক এবার তাকে বলল, ওখানে দাঁড়িয়ে তামাশা দেখছিস? ডাক্তার হয়েছিস কি শো অফ করার জন্য? তুই অসুস্থ দেখতে পাচ্ছিস না? ওকে ওষুধ লিখে দে। বেগম নড়ে চড়ে দাঁড়ালো। স্বভাব সুলভ ভঙ্গিতে বলল, সামান্য ঠান্ডা জ্বর, না পাওয়ার হিস্টাসিন খেলেই ঠিক হয়ে যাবে। আলাদা ঔষধ লাগে না। জাঙ্কুক সোয়া শক্ত করে গর্জে উঠল, কোন বলে ডাক্তার তুই? সামান্য ঠান্ডার ওষুধও দিতে পারিস না? এ বলো দিতে পারি না। আমি তো বলেছি পারিস, কিন্তু দিব না ইচ্ছা করে। অপেক্ষায় আসিস ও যেন আরো অসুস্থ হয়। ভাবছিস আমি কিছু বুঝি না? বেগম চোখ ঘুরিয়ে তের দিকে তাকালো। তে কিছুটা বিব্রত, বেগম কিছুটা লজ্জা পেল। সে এমনটা কেন করবে? সে তো ভালোর জন্যই বলেছে, কিন্তু তার উত্তেজিত ভাই তাকে ভুল বুঝছে। বেগম ঠোঁট চেপে বলল, আজব, আমি কেন চাইবো তোর বউ অসুস্থ হোক? আমি তো সত্যি কথাই বলেছি, না পার হিস্টোসিন খেলেই সেরে যাবে, আর না সারলে এরপর অ্যান্টিবায়োটিক দিতে হবে। জাঙ্কুক কড়া হাসি দিয়ে বলল, হ্যাঁ তোমার সত্যবাদীটা জানা আছে আমার। জিন বিরক্তিতে চোখ বন্ধ করে ছেলের আচরণ তাকে বরাবরই বিব্রত করে। কিন্তু তার চোখের সামনে অসুস্থ তেকে দেখে তার মায়া যেন বেড়ে গেল। তিনি তের মুখের সামনে ঝুঁকে তার চুলগুলো সরিয়ে দিলেন। সেন্দ্রশীল হাতের ছোঁয়া পেয়ে তের চোখ ভিজে উঠল। এমন সময় ন্যান্সি আর বাণী গরম পানি, স্যুপ ও ফল নিয়ে এসে হাজির। পুরো ঘর তখন ব্যস্ত হয়ে উঠেছে তের যত্ন করার জন্য। তে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরা কারা? নাকি সবসময় এমন এমন খেয়াল, এমন উদ্বেগ, এমন হট্টগোল, সব তার জন্য? অথচ এই মানুষগুলোকে সে এখনো পুরোপুরি জানেও না। আর তারা কিনা শেষ রাতের দিকেও তাদের ঘুম হারাম করে তার যত্নে মগ্ন। জিন এবার ছেলের দিকে তাকিয়ে বললেন, ওকে হাসপাতালে না নিয়ে বাসায় কেন আনলে? আমাদের ফোন করলে আমরা আসতাম।